সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। দেশের উত্তরে শীতের তীব্রতা বাড়ছে, ফলে কমছে তাপমাত্রা। আজ সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে ২ ডিগ্রি কম। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, তাপমাত্রা কমে আসার কারণে দিনাজপুরে আজ শীত কতটা অনুভূত হচ্ছে এবং জনজীবনের প্রভাব কেমন দেখছেন? নওশিন, আপনি জানেন যে দিনাজপুর সহ উত্তরাঞ্চলে নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারির শেষ পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা রয়ে যায়। তারই ধারাবাহিকতায় গত কালকেও আমাদের দিনাজপুরে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটি আরো কমে গিয়ে 14.2 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামী কালকে থেকে আরো তাপমাত্রা কমে আসবে। তারা বলছে যে যেহেতু এই অঞ্চলে শীতের প্রকোপটা বেশি থাকে, সেই অনুযায়ী কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে শেষ পর্যন্ত আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে এবং শীতের তীব্রতা বাড়তে থাকে। তারই ধারাবাহিকতা সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি যে শীতের এই যতই শীতের তীব্রতা বাড়ছে এবং তাপমাত্রা কমে আসছে, এতে করে এই অঞ্চলের মানুষ যেহেতু এই শীতের সাথে অভ্যস্ত এবং তারা মনে করছে যে যেহেতু আমাদেরকে শীতের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে হয়, তাই জন্য কিন্তু এই এলাকায় মানুষেরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখেছি যে দিনাজপুর সহ আশেপাশের যে বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলের মানুষেরা শীতের মোকাবেলার জন্য যে আগাম যে শীতের যে মোটা কাপড় সেগুলো কিন্তু এখনই কিনতে শুরু করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন মোটা কাপড়ের দোকানগুলোতে, বিশেষ করে যে কাচারির দোকান, কাচারির পাশে যে পুরাতন কাপড়ের দোকানগুলো রয়েছে, পাশাপাশি নিম্ন আয়ের মানুষেরা কিন্তু সেখানে ভিড় জমাচ্ছে। এবং আরেকটা আমরা বিষয় একটু জানিয়ে রাখি যে এই শীতের মাত্রা এই বছর কিন্তু আরো বেশি হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই অঞ্চলের মানুষের যেটি সবচেয়ে বেশি যে সমস্যা সেটি হচ্ছে যে তৃণমূল মানুষের কিন্তু এই শীতের মোকাবেলা করতে তাদেরকে অনেকটা হিমশিম খেতে হয়, যেহেতু আবহাওয়া অফিস বলছে যে এবার কিন্তু শীতের মাত্রাটা অনেক বেড়ে যেতে পারে। সেজন্য কিন্তু এই এলাকার মানুষেরা অনেকটাই চিন্তিত অবস্থায় রয়েছে। নওশিন, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। পঞ্চগড়ে আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। পঞ্চগড়ের জনজীবনে আজ শীতের প্রভাব কেমন দেখছেন? যে আসলে শীতকাল মানেই দুর্ভোগ এবং শীত আসলে আসলে এই অঞ্চলের মানুষ অনেক দুর্ভোগ প্রবাহিত হয়। শীতের কারণে আসলে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের আসলে চলাচলের সমস্যা হয়। তারপরেও এই এলাকার মানুষ যেহেতু প্রতি বছরই এই কনকনে শীত তাদেরকে সহ্য করতে হয়, এই জন্য তাদের কাছে এটা অভ্যস্ত হয়ে গেছে এবং অনেকে এই শীত আসলে তারা উপভোগ করে। তারপরেও পূর্বের থেকে যেটা শীতের একটা যে প্রস্তুতি, যেটা আমার দিনাজপুরের সহকর্মী বলেছিলেন, আসলে এই যে মোটা কাপড় বা কাঁথা কম্বল যার যতটুকু সম্বল আসলে তা নিয়ে তারা প্রস্তুতি নিয়ে আসেন এবং নিচ্ছেন এবং তাকিয়ে থাকেন আসলে বৃদ্ধ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে। আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষের সবকিছুর দাম বৃদ্ধি হওয়ার কারণে আসলে অনেকের চাহিদা মতো তাদের যে আসলে শীত নিবারণের যে বস্ত্র আসলে অনেকেই কিনতে পারেন না, সেই জন্য তাকিয়ে থাকেন আসলে বিত্তবানদের দিকে। এবং এই আবহাওয়ার কারণে আমরা দেখছি যে আসলে দিনের বেলা আমরা বর্তমানে দিনের বেলা আমরা রোদ দেখতে পেলেও সন্ধ্যার পর থেকেই মূলত হিমালয় থেকে যে প্রবাহিত হওয়া হালকা বাতাসে এবং হাওয়ার কারণে শীত অনুভূত হয় এবং এটা রাত যত গভীর হয় তত এর তাপমাত্রা বৃদ্ধি পায়। দিন দিন এর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনি জানেন এখন যে নভেম্বরের মাঝামাঝি সময়ই কিন্তু মূলত শীতের যে আমরা সকাল সকাল ঘন কুয়াশা দেখতে পাচ্ছি এবং রাতে বৃষ্টির মতো টিপ টিপ করে যে শিশির ফোঁটা ঝরছে, আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি। আর মানুষের আসলে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কিন্তু ভোগান্তি লেগে থাকে, কারণ হচ্ছে তারা তো সকাল সকাল কাজে যোগ দিতে হয়, কিন্তু শীতের কারণে তারা কিন্তু কাজে যোগ দিতে পারে না। তা এবারে আসলে আমরা আবহাওয়া অফিস যেমন বলছে যে গতবারের তুলনায় এবারে শীতের প্রকোপ
আরো বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গেল বছরই কিন্তু বিশেষ নভেম্বর অক্টোবরের শেষের দিক থেকেই কিন্তু শীত শুরু হয়েছে। এবার কিন্তু আসলে আমরা সেই শীতটা নভেম্বরের মাঝামাঝি সময় এসে আমরা লক্ষ্য করতে পারছি। আমি আবহাওয়া অফিসের কারো কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল যেমন এই তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে নেমে আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে সেখানে কিন্তু কমে 28.2 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এবং এটা দিন যত শীতকাল যত ঘনিয়ে আসবে তত কিন্তু এর তাপমাত্রা কমতেই থাকবে। এবং আপনি জানেন আসলে সারা দেশের ন্যায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশিরভাগ সময় এই আমাদের পঞ্চগড় তেঁতুলে অবস্থান করে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। নওশীন। পঞ্চগড় থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব। নতুন করে না লিখে রাজনৈতিক ঐক্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার সম্ভব বলে মনে করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনেরা। তবে সবার আগে নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মত তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে সংবিধানের বিষয়টি অন্যতম। এজন্য সংবিধান সংস্কার কমিশন কাজও শুরু করেছে। চলছে বিভিন্ন পক্ষের মতামত গ্রহণ। এরই আলোকে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত খসড়া প্রস্তাবনা পেশ করেন সংগঠনের সাবেক সভাপতি সালেউদ্দিন। 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেন তিনি। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যগণ এবং জাতীয় পরিষদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না আনতে পারি, চর্চা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো কিছুই কাজ করবে না। আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি, বর্তমান অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্টজনেরা। কয়েকজন বক্তা সংবিধান পুনর্লিখনের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। মানুষের মানসিকতা হচ্ছে স্বৈরাচার হয়ে যাওয়া, তো কনস্টিটিউশন স্বৈরাচার হওয়া থেকে নিবৃত্ত করবে না। এটা হচ্ছে মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করবে, সেটাই হচ্ছে বড় কথা। এক নায়ক বা এক নায়িকা তন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথাও বলেন আলোচকরা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। বর্তমানে সংসদ না থাকায় এ বিষয়ে সবার আগে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট কার্টেল করতে হবে, হ্যাঁ, এগুলো আমরা ডিসকাশনের ম্যাটার, এগুলো করার দরকার। কারণ প্রেসিডেন্ট সাহেবের কোনো ক্ষমতা নাই, প্রেসিডেন্ট সাহেব শুধু 2টা কাজ করতে পারে। ল এফেক্টস এভরিবডি, সুতরাং তার কনসার্ন থাকলে তারটা মত নিতে হবে। এবং এই যত কমিশনই হোক যাই হোক, আলটিমেটলি জনগণের কাছে যেতে হবে, আর জনগণ হচ্ছে বেস্ট জাজ। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ আগামীতে নির্বাচিত সরকার গঠনের পর তা সংসদে অনুমোদন করাতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা। পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করছে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যাদের রক্তর ওপর দাঁড়িয়ে কমিশন কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের ঋণ পরিশোধে বদ্ধপরিকর ইসি। মতামত চেয়ে আওয়ামী লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টিকে চিঠি না দেয়া প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। দীর্ঘমেয়াদে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে এ বিষয়ক সংস্কার কমিশন। বুদ্ধিজীবী, নাগরিক সমাজ ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFEDর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের মর্যাদা মন্ত্রীর ওপরে রাখা, কমিশনের সংখ্যা 5 জন থেকে কমিয়ে 3-এ নামিয়ে আনা, জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার না করে কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া এবং স্বাধীন সাংবাদিকতায় বাধা ও ভয়ভীতি না দেখানো সহ বেশ কিছু দাবি তুলে ধরেন সাংবাদিকরা। আমি যা দেখছি আমি দেখাতে পারি, এইটুকু শুধু আমার অধিকার চাই।
পরে বদিউল আলম মজুমদার জানান, সংবাদকর্মীদের মতামত সুপারিশ আকারে তুলে ধরবে সংস্কার কমিশন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ভয় দেখালে তা শাস্তিযোগ্য অপরাধ। যে গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে, এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ করেছে এবং এগুলো ওই যে শাস্তি হওয়া উচিত ছিল এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা, কিন্তু এগুলো গুরুতর বিষয়। সরাসরি কোনো আলোচনা না করলেও বিএনপি সহ 22টি রাজনৈতিক দল ও জোটকে লিখিত মতামত চেয়ে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। যদিও এই আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টি। সাংবাদিকদের প্রশ্নে এর ব্যাখ্যা দেন কমিশন প্রধান। কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। 1.5 সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। মতবিনিময়ে কেউ কেউ সংরক্ষিত নারী আসনগুলোতে নির্বাচনের দাবি জানায়। কমিশন প্রধান জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম একটি ত্রুটিপূর্ণ, দুর্বল ও অকার্যকর যন্ত্র। এটার ব্যাপারে রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে। অনেক দেশে কিন্তু ইভিএম থেকে বেরিয়ে এসছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জামালপুরে একটি সড়কের অভাবে প্রায় 10,000 মানুষ ভোগান্তিতে পড়েছেন। বঞ্চিত হচ্ছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা থেকে। দ্রুত সমস্যার সমাধানের দাবি স্থানীয়দের। চারপাশে ফসলের ক্ষেত, মাঝখানে কমিউনিটি ক্লিনিক, নেই কোনো সংযোগ সড়ক। আবাদি জমির আইল দিয়ে যেতে হয় এই স্বাস্থ্যকেন্দ্রে। সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হয় চরম ভোগান্তির। বর্ষাকালে ক্লিনিকে যেতে হয় নৌকা দিয়ে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামারাবাদ ইউনিয়নের চরধারা বর্ষা গ্রামের কমিউনিটি ক্লিনিকের চিত্র এটি। গর্ভবতী মা এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা সঠিক মতো আসতে পারে না। মালর জমি ক্ষেত খোলার আইল দিয়ে আইতে দেয় না, ক্ষেত মধ্যে পারা পরে এর নিয়ে কাজে জরকা হয়। মাংনা চিকিৎসা কিন্তু আয়াহের রাস্তার পাশ থেকে ঘুরে ঘুরে জায়গা। আমাদের নদীর ওপার থেকে অনেক মানুষ আসে, তারা সুন্দরভাবে চিকিৎসা নিতে পারছে না একমাত্র রাস্তার কারণে। আমাদের এখানে 10 থেকে 12,000 লোকজন বসবাস করে সেবা নেয়। তাদের আসার সময় অনেক কষ্ট হয়। আমিও বর্ষাকালে বন্যা আসলে আসতে পারি না। 2013 সালে কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য 8% জমি দান করেন হাসনাত আলী। স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে 20 লাখ টাকা ব্যয়ে ক্লিনিকের নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। তবে সড়ক না থাকায় চিকিৎসা সেবা নিতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। যাতে দুইটা সব পাই আমি এই আশায় দিছি। এখন মানুষ ওই সত্যি করে হয়ে গেছে, পথ আইলে ওর পথ দেয় না। সরকারের কাছে একটু চাই যে এই সাহায্য চাই যে আস্তে আস্তে যাতে হয়, মানুষজন সুচিকিৎসা পায়। সড়কের বিষয়টি সমাধানের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তো এই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি সহ অন্য ব্যক্তি আছে তাদের সাথে পরামর্শক্রমে আমরা এইখানে যাতায়াত ব্যবস্থা চেষ্টা করব। ক্লিনিকটিতে প্রতিদিন 40 থেকে 50 জন রোগী চিকিৎসা নিতে আসেন। দীপ্ত, বার্তা কক্ষ। হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। আজ আরিফ হাসানকে আদালতে নেওয়া হবে। সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, আরিফ হাসানকে কখন আদালতে তোলা হবে, আমাদের এই বিষয়ে একটু জানান। নওশিন, আপনি জানেন যে গতকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং এই মামলাটি কিন্তু দেখানো হয়েছে বিমানবন্দর একটি হত্যা মানে যে যাকে হত্যা করার কথা ওখানে উল্লেখ করা হয়েছে। 19 জুলাই এইটি কিন্তু মামলা হয়েছিল বিমানবন্দর থানায়। এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ দুপুর নাগাদ তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু তাকে হাজির করা হবে। আমি মামলার যে আয়োগ আবু সাঈদ তার সঙ্গে কিন্তু কথা বলেছি। তিনি বলেছেন যে বিমানবন্দর থেকে তিনি দিল্লিতে যাচ্ছেন, দিল্লি কার্যালয়, সেখান থেকে যে আইনি যে প্রক্রিয়া আছে সেটা শেষ করে তাকে আদালতে তোলা হবে। তবে রিমান্ডের বিষয়ে বলা হয়েছিল যে আসলে রিমান্ড শুনানি চাইবেন কিনা এই হত্যা মামলা। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে রিমান্ড শুনানি তাকে দেওয়া হবে, কিন্তু কতদিন দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু
তিনি পরিষ্কার করে বলেননি। তো আমরা গণমাধ্যম কর্মীরা বসে আছি যে আসলে কখন জানা হবে। তবে আমরা যতটুকু শুনেছি যে আসলে দুপুর 1টা নাগাদ তাকে কেনু আদালতে হাজির করা হবে। নওশীন, এই সর্বশেষ সিএম আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে 27 বছর বয়সী ক্যারোলাইন লেভিটের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই হবেন দেশটির ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন ক্যারোলাইন লেভিট। 2022 সালে তিনি নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনও করেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। জনপ্রশাসনের কর্মকর্তারাই বললেন নিজেদের ভাবমূর্তি সংকটের কথা, দায়ী করলেন রাজনৈতিক প্রভাবকে। এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম, অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, বললেন তারেক রহমান। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। ট্রাম্প ও মোদির ঘনিষ্ঠতা ঢাকা দিল্লি সম্পর্কে কিছুটা প্রভাব ফেলবে আলী রিয়াজ। এরপর তাদের দ্বিতীয় শিরোনাম, রাষ্ট্র সংস্কারের সবাই সরব। রাষ্ট্র কাঠামো সংস্কারে উঠে আসছে নানা প্রস্তাব। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, বিপ্লবের আকাঙ্ক্ষা এখনও সতেজ, পরিবর্তনের দাবি যুব সমাজের। বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। এছাড়া আমার দ্বিতীয় শিরোনামটি হচ্ছে, 2 কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ, সংবিধানের খসড়া প্রস্তাব। এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনায় দুপক্ষে উত্তাপ। বে অব বেঙ্গল সংলাপ, ভারতের ছাড় দেওয়ার মানসিকতা কম। এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।